আজ থেকে 800 বছর পূর্বে মধ্যযুগীয় স্পেনে মুসলিম সাম্রাজ্যের একটি বড় শহর ছিল। এই শহরটি চতুর্দিক উঁচু উঁচু প্রাচীর দ্বারা ঘেরা ছিল। বর্ষার এক রাতে এই শহরের গার্ডেরা প্রতিদিনের মতোই সেদিনও তাদের শহরটিকে পাহারা দিচ্ছিল, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে খ্রিস্টান সাম্রাজ্যের আর্মিরা তাদের উপর একটা সারপ্রাইজড অ্যাটাক লঞ্চ করতে চলেছে। হঠাৎ আক্রমণের কারণে কোর্ডোভা শহরের মুসলিম আর্মিরা খ্রিস্টান আর্মিদের সামনে নিজেদের প্রতিরোধ করতে পারছিল না। কেবল ওই এক রাতের আক্রমণে তারা মুসলিম সাম্রাজ্যের প্রায় সম্পূর্ণ শহরটাকে নিজেদের দখলে করে নেয়। তারা একের পর এক শহরকে ধূলিসাৎ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু এদের মধ্যে এমন একটা শহর ছিল যাকে তারা পরাজিত করতে ব্যর্থ হয়। এই শহরটার নাম ছিল গ্রানাডা। প্রায় 200 বছর ধরে মুসলিম সাম্রাজ্যের এই শহরটাকে হারাবার বহু চেষ্টা করার পরেও খ্রিস্টান রাজারা ব্যর্থ হয়। এই শহরটাকে দখল করা তো দূরের কথা, এর দুর্গর আশেপাশে শত্রুদল ঘেঁষতে পারত না। টানা 200 বছর ধরে যতবারই তারা আক্রমণ করার চেষ্টা করত, ততবারই হার স্বীকার করে তাদের ফিরে আসতে হতো। আর এই শহরটা অভেদ্য হওয়ার সবথেকে বড় কারণ হলো এই শহরটির রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটিকে এমন এক সুকৌশলীয় পজিশনে নির্মাণ করা হয়েছিল যেখানে শত্রুদের পৌঁছানো ছিল খুবই দুষ্কর। এই রাজপ্রাসাদটির নাম হলো আলাম্বারা প্যালেস। 1237 সালে যখন মোহাম্মদ বিন ইউসুফ বিন নাসার গ্রানাডার সুলতান হয়, তিনি ঠিক করেন তার রাজপ্রাসাদকে স্পেনের সাবিকা পাহাড়ের মাথায় বিল্ড করবে, আর এখানে 200 কিলোমিটার এরিয়ার মধ্যে থাকবে একটি ছোট্ট শহর। এই প্রাসাদ শহরকে এমন এক ডেঞ্জারাস জায়গায় বিল্ড করা হয় যা সেই সময় কেউই কল্পনা করতে পারেনি। এই জায়গাটি ভয়ানক হবার কারণ এই নয় যে এখানে হিংস্র প্রাণীরা বাস করে। জায়গাটি ভয়ানক হওয়ার মূল কারণ হলো এখানে জলের কোনো বন্দোবস্ত নেই। এই শহরের লোকেশনের কাছ দিয়ে যেই নদীটা বয়ে গেছে, এই নদীটা থেকে প্রাসাদটা প্রায় 700 মিটার উঁচুতে ছিল। আর যেই সময় এই প্রাসাদ শহরটিকে নির্মাণ করা হচ্ছিল, সেই সময় কোনো ইলেকট্রিসিটি ছিল না কোনো মোটরেরও ব্যবস্থা। তাই তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এত উঁচুতে পাহাড়ের উপর জলকে পৌঁছানো। যদি সুলতানের দাসেরা পাহাড়ের নিচে নেমে পাত্র ভর্তি করে জল উপরে নিয়ে আসতো, তাহলে শত্রুরা সহজেই তাদের উপর আক্রমণ করতে পারত, আর প্রাসাদে যাওয়ার সিক্রেট রাস্তাকেও তারা জানতে পেরে যেত। এই কারণে সেই সময়ের ইঞ্জিনিয়াররা এমন এক চমৎকার কিছু করে দেখায় যা আজও 700 বছর ধরে তাদের তৈরি করা সিস্টেম বিদ্যুৎ ছাড়াই কাজ করে চলেছে। এই প্রাসাদে ঝর্ণা রয়েছে, রুমের ভিতর শাওয়ার রয়েছে, জল আসার জন্য নলের ব্যবস্থা রয়েছে, এমনকি বাথরুমের ফ্লোরগুলো অটোমেটিক হিটিং হতো, যেখানে রাজারা স্টিম বাথের আনন্দ উপভোগ করত। আর তারা জল দিয়ে এমন এক ঘড়ি বানিয়েছিল যা কোনো মেকানিজম ছাড়াই সঠিক সময় বলে দিতে পারত। আর এই প্রাসাদটা কোনো ছোটখাটো প্রাসাদ ছিল না, এটা একটা বিশাল বড় দুর্গ। আর এই দুর্গর সমস্ত কোণে বিদ্যুৎ, মোটর আর জলের উৎস ছাড়া জলের সাপ্লাই দেওয়া ছিল সবথেকে বড় অসাধ্য কাজ। এই প্রাসাদ থেকে পাহাড়ের উপর একটা সমতল ভূমির উপর নির্মাণ করা হয়েছিল, আর এর পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এই নদীটার নাম ড্যারো রিভার। কিন্তু এই নদীটা দুর্গ থেকে অনেকটাই নিচে ছিল, প্রায় 700 মিটার নিচে। তাই এত নিচু নদী থেকে পাহাড়ের উপর জল তোলার জন্য সেই সময়ের ইঞ্জিনিয়াররা একটা মাস্টারপিস পরিকল্পনা করে। তারা প্রাসাদ থেকে 6 কিলোমিটার দূরে ডারো নদীতে এমন একটি পয়েন্ট খুঁজে বের করে যেটা প্রাসাদের লেভেলের সমান উঁচু, আর এখানে তারা একটা বাঁধ তৈরি করে। আর বাঁধের সাইড থেকে তারা একটা খাল কাটতে শুরু করে, আর এই খালটাকে সোজা প্রাসাদ পর্যন্ত নিয়ে আসে। তারা খালটা খনন করার সময় এমনভাবে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করে ঢাল করে যাতে স্মুথলি জল প্রবাহিত হয়ে সোজা প্রাসাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, নদীর উঁচু পয়েন্ট থেকে খাল কেটে তারা জল নিয়ে আসতে সক্ষম হলেও জলের কোনো ফোর্স ছিল না। কিন্তু আর্কিটেক্টরা এই প্রাসাদের ভিতর অসংখ্য ইন্টারেস্টিং ডিজাইনের প্রস্তুত করে রেখেছিল, যেমন ফেন্সি ঝর্ণা যার চতুর্দিক থেকে জল স্প্রে হবে। যদি আপনি এখানের বাগান দেখেন, তাহলে এখানের বাগানে বড় বড় ঝর্ণা রয়েছে, এখানে অসংখ্য ছোট ছোট ফোয়ারা রয়েছে। আর এই সব কিছুকে অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজন প্রেসারের সাথে জলের প্রবাহ। কিন্তু আর্টিফিশিয়াল খাল থেকে আসা জল সেই প্রেসারকে সাপ্লাই দিতে পারত না। এই জল দ্বারা তারা কেবল প্রয়োজনীয় চাহিদাকে মেটাতে সক্ষম হয়েছিল, কিন্তু নির্মাণ কৌশলীদের স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। তাছাড়া নির্মাণ কৌশলীরা এই প্রাসাদের মাঝে একটি ঘড়ি তৈরি করে রেখেছিল, আর এই ঘড়িটাকে চালানোর জন্য প্রয়োজন উচ্চ গতিসম্পন্ন জলের চাপ, না হলে ঘড়িটা সঠিক সময় দেখাবে না। তাই ইঞ্জিনিয়াররা জলের প্রেসারের সমস্যাকে সমাধান করার জন্য আরও একটা ব্রিলিয়ান্ট প্ল্যান করে। সর্বপ্রথমে তারা পাহাড়ের উপর একটা বড় পুল খনন করে, ঠিক এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের মতো। আর এই পুলটাকে তারা নদী আর রাজপ্রাসাদের থেকেও পাহাড়ের একটি উঁচু পয়েন্টে তৈরি করে। যদি এই উঁচু জায়গাটি থেকে প্রাসাদের দিকে জল ছাড়া হয়, তাহলে ফোর্সের সাথেই জলটা নিচের দিকে নামতে থাকবে। কিন্তু এখানে একটি বড় সমস্যা রয়েছে, এত উঁচুতে জলকে তোলা হবে কিভাবে? এর জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ আইডিয়া বের করে। তারা পুলের পাশে সোজা নিচের দিকে একটি গর্ত খোঁড়ে, আর এর নিচে প্রায় 60 মিটার গর্ত করে তৈরি করা হয় একটা কুয়া। আর এই কুয়াটিকে নদীর উচ্চ পয়েন্টের থেকেও অনেক নিচে খনন করা হয়। এরপর তারা নদীর উচ্চ পয়েন্ট থেকে যেই খালটিকে কেটে প্রাসাদের কাছে নিয়ে আসছিল, ওই খালটাকে এই কুয়ার সঙ্গে কানেক্ট করে দেয়। এর ফলে নদীর জল হাইয়েস্ট পয়েন্ট থেকে খালের মধ্য দিয়ে এসে সোজা কূপে গিয়ে জমা হতো। এরপর কূপের জমা জলকে পুলে পৌঁছানোর জন্য তারা জল চালিত চাকা সিস্টেম তৈরি করে, আর এতে কিছু পাত্র প্লেস করে দেয়, মানে পাত্রে জল ভর্তি হবে, আর সেই
ভর্তি জল পুলে গিয়ে পড়বে, কিন্তু এটাকে ঘোরানোর জন্য ফোর্সের প্রয়োজন রয়েছে। আর এই মেকানিজমের কাজটিকে করার জন্য তারা ঘোড়ার ব্যবহার করে। ঘোড়া গোল হয়ে চক্কর দিত আর এতে লাগানো গিয়ার সিস্টেমের কারণে ড্রামগুলি নিচে থেকে জল ভর্তি করে উপর দিকে তুলে আনতো। এটাকে হাইড্রোলিক ওয়াটার সিস্টেম বলা হয়। পুরাতন দিনে যখন মোটরের ব্যবস্থা ছিল না, সেই সময় এই সিস্টেমের খুব প্রচলন ছিল। এরপর পুলের জলকে প্রাসাদ পর্যন্ত পৌঁছানোর জন্য তারা পুল থেকে প্রাসাদ পর্যন্ত একটা ক্যানেল তৈরি করে। যেহেতু পুলটাকে প্রাসাদের উপরে তৈরি করা হয়েছে, তাই পুল থেকে প্রাসাদের দিকে জল অনেক প্রেসারের সঙ্গে নেমে আসতো। আর এই জলের ফোর্সের কারণেই রাজপ্রাসাদের ঝর্ণাগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যেত। আজ থেকে 700 বছর পূর্বে তৈরি করা এই সিস্টেমটা আজও কাজ করে চলেছে। কিন্তু রাজপ্রাসাদের সব থেকে অবাক করার জিনিস হলো প্রাসাদের সেন্টারে লাগানো ঘড়ি। ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘড়িটা কোনো মেশিনের সাহায্যে চলে না। এই ঘড়িতে টাইম হিসাবে 12টা সিংহকে রাখা হয়েছে, আর প্রত্যেকটা সিংহের মুখে একটা একটা করে ফোয়ারা লাগানো রয়েছে। এই 12টা সিংহ 12টা সময়কে প্রদর্শন করে। প্রত্যেক ঘন্টা বাজার পর একটা করে সিংহের মুখ থেকে জল বেরোতে থাকে। মানে যদি একটা সিংহের মুখ থেকে জল বেরোয় এর অর্থ 1টা বাজে, যদি 2টো সিংহের মুখ থেকে জল বেরোয় এর অর্থ 2টো বাজে, আর যদি সবকটা সিংহের মুখ থেকে জল পড়ে এর অর্থ 12টা বেজে গেছে। আর এই ঘড়িটার মেন কারিগরি লুকিয়ে রয়েছে এই বাউলটার মধ্যে। এই বাউলটাকে 12টা সিংহের উপরে রাখা হয়েছে, আর এর মধ্যে এমনভাবে ছোট ছোট গর্ত তৈরি করা হয়েছে যে একটা গর্তের লেভেলে জল পৌঁছানো থেকে নেক্সট গর্তে জল পৌঁছানো পর্যন্ত দূরত্ব এক্স্যাক্ট 1 ঘন্টা। এভাবে প্রত্যেকটা ঘন্টায় একটা একটা করে জলের লেভেল বাউলের গর্তকে ক্রস করতে থাকবে, আর একটা একটা করে সমস্ত সিংহের মুখ দিয়ে জল বেরিয়ে আসতে শুরু করবে। এর ফলে এই প্রাসাদে বসবাসকারী অফিসিয়ালরা সঠিক সময় জানতে পারত। যখন 12টা বেজে যেত এই ঘড়িটা আবারও অটোমেটিক রিসেট হয়ে যেত। আসলে এর ভিতর একটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে। জল বাউলে ভর্তি হওয়ার সাথে সাথে এর ভিতর একটি পাইপ রয়েছে। সেম লেভেলে এই পাইপের ভিতরও জল পূর্ণ হতে থাকে। এই কার্ভ ডিজাইনটার মধ্য দিয়ে জল টপ পর্যন্ত আসার পর 12টা বেজে যায়। এরপর জল স্টপ হয়ে যায়। যখনই 12টা বাজবে এর ভিতর একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, আর সমস্ত বাউলের জল সম্পূর্ণরূপে খালি হয়ে যায়। এটা অনেকটা ঠিক সাইফন পাম্পের মতো কাজ করে। বাউলের খালি হওয়া জলগুলো টানেলের মধ্য দিয়ে গিয়ে একটি কপারের বয়লারের ভেতর প্রবেশ করে। এই বয়লারটি জ্বলন্ত কাঠ দ্বারা সবসময় গরম থাকে, আর জল এই বয়লারে গরম হয়ে সোজা রাজাদের স্নানঘরে প্রবেশ করে। এখানে একটি পুল রয়েছে যেখানে গিয়ে এই জলটা জমা হতে থাকে, আর রাজ পরিবারের লোকেরা এই পুলে স্টিম বাথের আনন্দ উপভোগ করে থাকে। এখন কল্পনা করে দেখুন সেই সময়ের মানুষরা কতটা গভীরভাবে চিন্তা করে এই ধরনের কৃতিত্ব অর্জন করতে পেরেছিল। যেই ফ্যাসিলিটি বর্তমানের মডার্ন মানুষেরা বিদ্যুৎ আর মোটরের সাহায্যে অ্যাচিভ করে থাকে, সেম ফ্যাসিলিটি আজ থেকে 700 বছর পূর্বের মানুষেরাও অ্যাচিভ করতে পেরেছিল, কিন্তু টেকনোলজির ধরাছোঁয়ার বাইরে থেকে একদম ন্যাচারাল পদ্ধতিতে সিম্পল ফিজিক্সের ব্যবহার করে, যা আজও মডার্ন যুগের এক্সপার্টদের হতবাক করে দেয়।